পরিচয় ডিজিটালের প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলতে এসেছি শেফ খলিলুর রহমানের সাথে। খুব অল্প সময় যিনি আমাদের কমিউনিটিতে রন্ধন শিল্পে বেশ সুনাম কুড়িয়েছিলেন এবং এখন দেখতে পাচ্ছি যে তিনি ধীরে ধীরে এই রেস্টুরেন্ট ব্যবসা থেকে সরে মশলা এবং চাউলের ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন। এবং যদিও তার দীর্ঘদিনের সম্পৃক্ত ছিল, প্রায় সময় তিনি বলতেন যে ভালো রান্নার জন্য ভালো মশলা এবং ভালো চালের প্রয়োজন। যদি রান্নায় সুস্বাদু স্বাদের সেই ব্যাপারটিকে আমরা খুব গুরুত্ব দিই, তবে সেই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তেলের ব্যাপারটাও তিনি বলেছিলেন যদিও, কিন্তু এই দুটো মশলা এবং চাল, এবং তিনি বাংলাদেশ থেকে চাল আমদানি শুরু করেছেন খলিল ফুডসের ব্যানারে, এবং সেটা হচ্ছে খুব সুগন্ধি কালিজিরা চাল, বাংলাদেশের চাল, অত্যন্ত সুগন্ধি চাল। এবং এর পাশাপাশি তিনি এখন এনেছেন মশলা। তো এই মশলার ব্যাপার এবং চালের ব্যাপার নিয়ে তার সাথে আমরা কথা বলতে এসেছিলাম। তিনি রান্নাবান্না ছেড়ে এই চালের ব্যবসায় এখন পুরো সময় ব্যয় করছেন এবং ধীরে ধীরে তার যতগুলো রেস্টুরেন্ট ছিল সেগুলো থেকে সংকুচিত হয়ে তিনি নিজেকে সংকুচিত করে ফেলেছেন, সরিয়েও নিচ্ছেন। যতটুকু জানতে পারলাম যে তিনি পুরোপুরি এই ব্যবসা আছেন। এই নিয়ে তার সাথে আজকে কথা বলতে আসছি। তো খলিল ভাই, আছেন কেমন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে এবং আপনার পরিচয় নিউজকে। তো একটা কথা বলে আমি শুরু করি। আসলে আমি অ্যাজ এ শেফ, আমি রান্না বান্না থেকে সরে যাচ্ছি এরকম না। রান্নার যে ধারাবাহিকতা আধুনিককরণ করার জন্য একজন শেফ হিসেবে যে কাজগুলো করা দরকার সেইটা নিয়েই আমি কাজ করছি দীর্ঘদিন। বিশেষ করে আপনারা হয়তো জানেন যে আমাদের ফুডের ধারাবাহিকতা থাকে না অনেকগুলো কারণে। এটা নিয়ে আমি দীর্ঘদিন প্রায় 17 বছর ধরে কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স এবং স্টাডি করে যেটা জানতে পেরেছি, এর মূল কারণ হলো আমরা রেশিও মেনটেন করি না এবং ভালো মানে রেশিও বলতে আপনি বোঝাচ্ছেন যে কোন কোন রান্নার সাথে কতটুকু মশলা কিংবা কতটুকু লবণ কিংবা চালের পরিমাণ কিভাবে হবে সেটি এক্স্যাক্টলি এটাই, যেটা হলো ম্যাথমেটিক্সের সূত্র বলে বা বিভিন্ন ইয়েতে কোন পরিমাণটা কেমিস্ট, যেটার মাধ্যমে একটা কেমিস্ট তৈরি হবে বা স্বাদ গ্রান্ড বা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন হবে, ওই ধারাবাহিকতা আমাদের ফুডের ভিতরে নাই। অনেকগুলো কারণে, কারণ আমাদের যারা ভালো রান্না করলে রাঁধুনি হয়, কিন্তু শেফ হতে গেলে ভালো শেফ হতে গেলে স্টাডি করতে হবে, অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে এবং কোনো একাডেমি থেকে স্টাডি করতে হবে। তো আপনি চালের ব্যবসায় যে নেমে গেলেন, চালের ব্যবসা আমি বেশ কিছুদিন ধরে আপনি বলছিলেন যে চালের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সুস্বাদু রান্না, যেমন আপনি নিজেই দেশে গিয়ে একাধিকবার দেশে গিয়ে এই চালের ব্যাপারটা ফাইনালাইজ করেছেন। এখন চাল আসতে শুরু করেছে সুগন্ধি কালিজিরা চাল। যদি আপনি একটু এই চালের ব্যাপারটা, এটা হলো সুগন্ধি অ্যারোমেটিক কালিজিরা রাইস, যেটা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। এটা আমাদের কোন এলাকার প্রোডাক্ট? এটা দিনাজপুরের, সরাসরি দিনাজপুরের কৃষকের কাছ থেকে সংগৃহীত রাইস, মানে যেটা ধান দিয়ে চাল বানানো সেই রাইস এটা। তো আমি দীর্ঘদিন এই প্রবাসে অ্যাজ এ শেফ হিসাবে অগণিত রাইস, এমন কোনো ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডের রাইস আমি ব্যবহার করি নয়। কিন্তু একটাই সমস্যা, মোড়ক ঠিক থাকে কিন্তু কোয়ালিটি ঠিক থাকে না, প্রতিবার দেখা যাচ্ছে চেঞ্জ হয়। তো এটা থেকে আমি অনেক সময় আমার কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমি যে কাজ করেছি, অনেক সময় হিমশিম খেয়েছি। এটা আমার সঙ্গে প্রায় সব শেফ এবং সব রেস্টুরেন্ট ব্যবসায়ীরা একমত হবেন। ইভেন যারা বাসাবাড়িতে নিয়মিত রান্না বান্না করেন তারাও কিন্তু একমত হবেন যে রাইসের ধারাবাহিকতা আমাদের নিউ ইয়র্কে নাই। কোয়ালিটি ধারাবাহিক মানে একই প্যাকেট থেকে আপনি কিনছেন, এক এক মাসে এক এক রকম কোয়ালিটি পাওয়া যাচ্ছে। তো এই চাউলটা যে আপনি এমন গেলে আজকে বিজ্ঞাপনও দেখলাম যে 100% হালাল চাল। এই হালাল চালের ব্যাপারটা যদি একটু পরিষ্কার করেন না, কারণ এটি ধন্যবাদ। আসলে এই বিষয়টা অত্যন্ত সিনথেটিক একটা বিষয়, এটা নিয়ে আসলে কারো জানার বিষয় না। রাইস তো প্রাকৃতিক একটা দানা, শস্য দানা, তো এখানে হালাল বা হারামের কি বিষয় আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো জানেন এই রাইসগুলো যখন প্যাকেটজাত করা হয় বা এক্সপোর্ট কোয়ালিটি করা হয়, লং টাইম এর একটা সাস্টেনেবল যে দেখা যাচ্ছে এই যে আমরা 2 বছরের জন্য এটারে প্যাকেজিং করছি। এই প্যাকেজিংটা ঠিক রাখার জন্য এর ভিতরে কিন্তু আমরা একটা ফ্যাব্রিকেশন করছি
একটা পাউডার। যখনই আপনি রাইসটা খুলে হাতে দেবেন দেখবেন যে এর ভিতরে পাউডার জাতীয় কিছু। আছে, একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা কিন্তু হালালের ব্যাপার আছে। এই কেমিক্যালটাই হালালের ব্যাপার আছে। হ্যাঁ, ওইটা যখন আমরা অ্যাড করছি ওইটা হালাল কিনা এটা একটু জানার বিষয় আছে। তো এখন দেখবেন যে শুধুমাত্র আমি না, এখন আমাদের বাংলাদেশে সহ অনেক জায়গায় এই হালাল চিহ্নটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে রাইস পরিবেশন করছে। এই যে 100% এবং এই হালাল চাইনটা। ব্যাপারটা কি বাংলাদেশ গভর্নমেন্ট, যেহেতু বাংলাদেশ থেকে আসছে জিনিসটা, জি। বাংলাদেশ গভর্নমেন্ট এটা কিভাবে হ্যাঁ, বাংলাদেশ দিচ্ছে? গভর্নমেন্ট এটা কিন্তু অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ। এবং প্রায় সব কোম্পানিতেই কিন্তু এই সাইনটা এখন ব্যবহৃত হচ্ছে, যাতে করে দেখা যাচ্ছে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি আমাদের কিন্তু প্রত্যেকটা খাবারের সাথে আমাদের ইবাদতের একটা কানেক্টিং আছে। হালাল ফুড গ্রহণ করতে হবে। তো অনেক সময় হালাল খাবারটাও কিন্তু আমরা হারাম ভাবে পরিবেশন করি, বিভিন্নভাবে জেনে না জেনে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সচেতনমূলকভাবে আমি কিন্তু বলছি যে হালাল 100% হালাল। যাদের কারণ তারা আমাদের কারো কেমিক্যালটা সন্দেহ না আমরা আছে। যখন কিনছি আমরা সেটা প্রুফ করছি যে এটা হালাল হালাল কিনা, মানে বা ওই দেখা যাচ্ছে কেমিক্যালে কিছু মিক্সিং প্রোডাক্ট থাকতে পারে, যেখানে যেটা- অ্যানিমেল প্রোডাক্ট থাকতে জি। পারে, এবং সেই অ্যানিমেলের প্রোডাক্ট হালাল কিনা সেটাই দেখা হচ্ছে। সেটাই exactly। সেটাই দেখা হচ্ছে, যে কারণ Exactly, যে এটা অনেকটা chemist-টা। প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হয়। জি জি। তাহলে এই চাউলের যে আপনি আনছেন, এই চাউলের কতদিন ধরে মেয়াদ থাকতে পারে সাধারণত? এটা আমরা যে অবস্থায় আছি এই প্যাকেট যদি না খুললে 3 বছরেও চাল কিন্তু সেম অবস্থানে থাকবে। 3 বছর যদি হ্যাঁ। প্যাকেট না খোলে, প্যাকেট যদি না খোলা হয়, আর যদি বাতাস প্যাক- যদি না এর ঢোকে। ভিতরে পরিবেশ না করতে পারে, তাহলে তাহলে 3 বছরেও কিন্তু এই চালটা সেম অবস্থায় থাকবে এবং ব্যবহারযোগ্য থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা দেখবেন যে দেশে আমরা যারা গ্রামে বসবাস করি, যারা নিজেরা ঘরে রাইস তৈরি করছি, ঢেঁকি ছাটা চাল হলেও কিন্তু 6 মাস যখন রাখবেন দেখবেন যে তার ভিতরে একটা আর্দ্রতা তৈরি হয়, এবং সেখানে কিন্তু এক ধরনের পোকা তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, এই চালে কিন্তু সেটা হবে না, কারণ এর ভিতরে কেমিক্যাল একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যেটাতে ওইটা হবে না। তবে সেই কেমিক্যালটি কি স্বাস্থ্যকর? এই কেমিক্যালটা স্বাস্থ্যকর, এবং এফডিএ বা দেখা আছে এটা আমাদের ডাক্তার দ্বারা মানে এই certified। চাউলটা আমেরিকা আসছে দুইটা সরকারের গভর্নমেন্টের অ্যাপ্রুভাল দরকার, জি। একটা বাংলাদেশ এক্সপোর্টের জন্য, আর আপনারা ইম্পোর্ট করছেন আমেরিকাতে, সেটা আমেরিকান গভর্নমেন্ট এফডিও এটা দেখে। এফডিএ আমাদের প্রত্যেকটা কাস্টমাইজ বর্ডারসে যখনই ছাড় করে কোনো কিছু, তারা এক্সাম না করে কিন্তু কোনো এগ্রিকালচার আইটেম কিন্তু দেখা যাচ্ছে আমেরিকাতে ঢোকে না। তো আমাদেরও কিন্তু এটা ল্যাব টেস্টের পরে কিন্তু আমাদের কন্টেইনার ছাড় ও, হয়েছে। আপনাদের ল্যাব টেস্ট করা হয়েছে এই চাউলটার জি, জি। উপরে? বাংলাদেশে এবং আমেরিকাতে দুই আর মানে জায়গায়। এইটার প্রিজারভেটিভ হিসেবে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এটা এফডিএ সেফ, এটা জি। দেখার পরে আপনাদেরকে ছেড়েছে। তো এই চালের ব্যাপারে আপনি কিরকম আশা, আপনার যে মার্কেটিং করার ব্যাপারে, বাণিজ্যিকীকরণের অনেকে ব্যবহার করার ব্যাপারে, যে কেন অন্য চাউল ব্যবহার না করে আপনারটা ব্যবহার করে? ধন্যবাদ। আসলে আমি এটা বলতে চাই, আমরা কিন্তু চালের সাথে সবাই পরিচিত। এখন আসল এবং নকল বলতে কিছু নাই, রাইস তো রাইসই। হ্যাঁ, এখানে পার্থক্য হলো আমরা সবাই বলি যে কালো জিরা বা চিনি গুঁড়া রাইস, হ্যাঁ, কিন্তু বাজারে কিন্তু আমরা যখন বাংলাদেশে যাই এটার চাষ কিন্তু খুব কম হয়। কিন্তু দেখা কালো জিরা রাইস বা চিনি গুঁড়া রাইস, তাহলে এত চালের সরবরাহ কিভাবে হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে চাষিরা এত চাষ করছে না, কিন্তু এটা আসছে কোথা থেকে? দ্যাটস মিন এটারে কিন্তু এখন আমাদের দেশে অটোমেটিক রাইস মিল আছে, মানে মোটা এটা কি চাল করে? দিয়েও কিন্তু আমরা দেখা যাচ্ছে সরল চাল বেনে ফেলতে পারে। মানে যে কোনো চাল তৈরি করা সম্ভব। সেখানে আবার দেখা যাচ্ছে এসেন্স মানে ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করে দেখা যাচ্ছে সুগন্ধি তৈরি করে আমরা কিন্তু বাজারজাত করছি। তার মানে ওইটা আপনি বলতে চাচ্ছেন রিয়েল তো- কৃষকের উৎপাদন করা না। কালো জিরা না? না, তো সেখান থেকে আমি গ্যারান্টি দিচ্ছি, এই কারণে আমি কিন্তু আমার প্রথম চালান আমি কিন্তু কৃষকের কাছ থেকে সংগ্রহকৃত রাইস দিয়ে কিন্তু চালটা করে নিয়ে আসছি। এই জন্য অন্য যে কোনো চালের সাথে চেয়ে এটা যে বেটার, এটা আমি বলতে পারি, কারণ আমি নিজে থেকে এটা দেখা যাচ্ছে প্রস্তুত করে নিয়ে আসছি। মানে এই এটা কারণে রাইস মিল কর্তৃক বানানো চাউল না, না, এটা এটা হচ্ছে- অরিজিনাল ধান থেকে চাল তৈরি। চাউল, এটাই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্টটা এখন তারপরেও আপনারা যারা প্রকৃত রাইস সম্পর্কে জানেন তারা ব্যবহার করে দেখবেন আমি আমার কথার ভিতরে কতটা সত্যতা আছে সেটা যাচাই বাছার জন্য এখন প্রায় রেস্টুরেন্ট এই গ্রোসারিতে এটা পাওয়া যাচ্ছে আমাদের নিউ ইয়র্কের।
এবং এবং সবাই এটা কি আপনার মানে গোসাইগুলিতে পাওয়া যাচ্ছে শুধু নিউ ইয়র্কে এখন? নিউ ইয়র্কের ভিতরে আছে, আউটসাইডেও কিছু গেছে, এখন দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে কোন কোন মানে জায়গায় ব্যবহৃত হবে এটা আমি এখনো জানি না, কারণ আমি মাত্র রিসেন্ট শুরু করেছি। তো আশা করছি আমি এটা কন্ট্রাক্ট ফার্মিং করে আমি এটা রেগুলার রাখবো আমার কাস্টমারের জন্য, এবং আমাদের নিজস্ব রেস্টুরেন্ট গুলো যে খাবারের ধারাবাহিকতা ধরে রাখার জন্য, মান ধরে রাখার জন্য। জি। আচ্ছা, এবার আসি আপনি মশলাও দেখছি আনছেন, অনেক ধরনের মশলা আপনি নিয়ে এসেছেন, আমি দেখতে পাচ্ছি এলাচি দেখতে পাচ্ছি, দারচিনি দেখতে পাচ্ছি, জি, গোলমরিচ দেখতে পাচ্ছি। আমি দীর্ঘদিন যাবত আমি বাংলাদেশে প্রায় 2023 সাল থেকে আমি এই মশলা ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, ফুড নিয়ে কাজ করছি। তো বিশেষ কারণে হয়তো দেরি হয়েছে আমাদের এই কোয়ালিটি গুলো আনতে, কারণ নিজের প্রোডাক্ট করতে গেলে নিজের কিছু ধারাবাহিকতা একটু মেনটেন করতে হয়। এই এলাচিটা হলো, আমি কিন্তু আমার যে মালগুলো আনতেছি এই মশলা কিন্তু একটা বাজারে পাওয়া যায় না, সব বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে। এগুলি সবই বাংলাদেশের মশলা না, সব বাংলাদেশের? এটা এলাচিটা আমরা এটা হলো ইন্ডিয়ান, এবং বাংলাদেশেও তৈরি হচ্ছে। আবার এলাচি আমরা গোতেমালা থেকে ভালো এলাচি নিতে পারি। আমাদের কিছু মশলা সরবরাহ করতে হচ্ছে ভিয়েতনাম থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইজিপ্ট থেকে। এই সমস্ত জায়গার কন্টাক্ট আপনি পেলেন কিভাবে? বিভিন্ন ভাবে আমি সোর্সিং করে এই কন্টাক্ট গুলো তৈরি করেছি। শুধুমাত্র একটা জায়গার উপর ডিপেন্ড করে সব মশলা কিন্তু ভালো না। না, আমরা এই যে জিরাটা আনছি ইরান থেকে। এই জিরা ইরানের জিরা। এখন কথা হলো এই যে দারুচিনিটা, এটা হলো ইন্দোনেশিয়ার দারুচিনি, আর আমাদের দেশে এটা পাওয়া যায় ফ্ল্যাট দারুচিনি, এটা দেশি দারুচিনি। তেজপাতাটা আমাদের দেশি। তো এই যে লবঙ্গটা এটা হলো আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা আবার দেখা যাচ্ছে টার্কিশ প্রোডাক্ট। তো এক একটা দেশ থেকে কিন্তু এক একটা মশলা আমাদের সরবরাহ করতে হচ্ছে, এবং এই সবকিছু মিলে আমার নিজস্ব কিছু মশলা আছে, ব্রানি, কারি, এবং তার মানে ওই মশলাগুলো মিট কারি স্পেসিফিক রান্নার জন্য প্রস্তুত করা। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে রেডি টু কুক। এটা ইনগ্রিডিয়েন্ট আমি যেটা বলছিলাম যে রেশিও মেনটেন করে ওই মশলাটা আছে। শুধুমাত্র কত পাউন্ড মাংসের জন্য কতটুকু লাগবে আমাদের চার্ট দেওয়া আছে, সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের যারা রাঁধুনি আছে, যে কোনো মানুষ, আমাদের তো প্রবাসে সবাই ছেলে মেয়ে সবাই কিন্তু রান্না করেন বাসা বাড়িতে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে। তো তারা শুধুমাত্র আমাদের রেসিপি দেখেই কিন্তু তারা রান্নাটা করতে পারবে। ওই স্পেসিফিক রেসিপির জন্য যে মশলার প্যাকেটটা আছে ওটা নিলেই তারা ওই রেশিও অনুযায়ী রান্না করলে একদম সেম। যদি কাচ্চি বিরিয়ানি রান্না করতে চায় কেউ, শুধু বেসিক কিছু ধারণা বাদে আমাদের মশলার যে টেস্টটা ওইটা পাবেন, ওইটা 100% ওর ভিতরে ওই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে। কি কি রেসিপির জন্য আপনারা এনেছেন এই পর্যন্ত? কি কি রেসিপি সেটা? আমাদের হলো বিরিয়ানির ভিতরে কয়েকটা ভাগ আছে। চিকেন বিরিয়ানি আলাদা, মাটন বিরিয়ানি আলাদা, বিফের আলাদা, আবার বিফ তেহারির মশলা আলাদা, কাচ্চি বিরিয়ানি আলাদা। তো আমাদের এরকম 5-6টা বিরিয়ানি মশলা আছে। মাছের কোনো মশলা আছে? মাছের একটা মিশ্রণ মশলা আছে আমার মিক্স করা। শুধুমাত্র চামচ দিলে পরিমাণ মতো দিলেই হবে। আর শুধু আদার্স ইনগ্রেডিয়েন্ট যেমন হার্ব, যেমন কাঁচামরিচ বা ধনেপাতা বা অনেকে পেঁয়াজ কুচি তো আছে, পেঁয়াজ ছাড়াও দেখা যাচ্ছে অনেকে পেঁয়াজ কলি, যেটা ওই যে ইদানিং অনেকে তো রসুনও ব্যবহার করে। হ্যাঁ, রসুন, আস্ত রসুন বা দেখা যাচ্ছে স্লাইস বা মিন্স, যে যার মতো করে রান্ধুক না কেন, টমেটো স্লাইস, তো ওগুলো আলাদা। কিন্তু মশলা আমাদেরটা ব্যবহার করবে, স্বাদ মতো লবণ দেবে, টেস্ট কিন্তু সেম এসে যাবে, কালারও কিন্তু সুন্দর একটা কালার হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে মশলা আর্টিফিশিয়াল কোনো রং না, এটা মশলারই কালার। আপনি শুধু এই মশলাগুলো দেখুন, হলুদ মরিচ যেটা আমাদের রান্নার একটা অপরিহার্য বিষয়, সেটার ব্যাপারে কি? আমি দেখেন আমাদের দেশে বরগুনা, তারপরে যে পঞ্চগড়, প্রচুর মরিচ হয় এবং খুব ভালো মানের। এবং আমাদের দেশে এই যে ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলেও কিন্তু অনেক মরিচ হচ্ছে। আমরা সেখান থেকে আমরা শুকনো মরিচ সংগ্রহ করছি। আমাদের দেশীয় মরিচের গ্রান এবং টেস্টটাও কিন্তু আলাদা ইন্ডিয়ানের চেয়ে। ইন্ডিয়ান মরিচগুলো হলো বেশি কালারফুল হয়,
রং এবং হয়। কাশ্মীরি যে চিলি আমরা বলি হুম। সেটা কিন্তু দেখা যাচ্ছে ওর ভিতরে এক্সট্রা কালার আছে, যেটা তাই দেখা নাকি? যাচ্ছে কালার দেওয়া হয়? আমার মনে হয় ওর ভিতরে কিছু এক্সট্রা কালার অ্যাড করা হয়, সেটা কিন্তু দেখা যাচ্ছে কারিতে দিলে। কখনো অরিজিনাল মরিচ টেস্টটা থাকে না। আপনি যখন পানিতে দেবেন হুম। দেখবেন যে আস্তে করে নিচের দিকে যাচ্ছে, পানি কিন্তু উপরে আছে, কোনো কালার হবে না। কিন্তু অন্যান্য যে মরিচগুলো কেমিক্যাল আছে দেওয়ার পরে দেখবেন যে পানির রং চেঞ্জ হয়ে গেছে, তারপরে এডিশনাল রং ব্যবহার করা হয়েছে। সেখানে এডিশনাল অ্যাড করা হয়েছে। সেম থিং আমাদের দেশের হলুদ কিন্তু খুবই ভালো, কিন্তু সমস্যা কিছু আছে। আমাদের দেশের মশলা আমরা রপ্তানি করতে পারছি না, কিছু সমস্যা আছে আমাদের সরকারি পর্যায়ে। আমাদের যে রপ্তানি করার জন্য গামা একটা দেখা যাচ্ছে কেমিক্যাল আছে, যে কেমিক্যাল দিয়ে কিন্তু এটারেও এই যে Process করতে হয়। রাইসের মতো প্রসেস করতে হয়, ওই প্রসেসিং জিনিসটা আমাদের বাংলাদেশে সরবরাহ নাই, এবং সেটার ভালো কেমিস্ট বা ভালো মেশিন পত্র নাই, ওল্ড পদ্ধতিতে আছে, যেটা এক্সপোর্ট কোয়ালিটি না। আমেরিকাতে কিন্তু এফডিএ এটা অ্যাপ্রুভ দিচ্ছে না, সরকার চেষ্টা করছে এটারে ফিক্স করার জন্য। ওই গামা কেমিক্যালটা, জি, সেটার কারণে বাংলাদেশ থেকে বাংলাদেশ মশলাগুলো থেকে রপ্তানি করা বাংলাদেশের মুশকিল মশলার হচ্ছে, বড় ধরনের মার্কেট আমরা কিন্তু হারাচ্ছি। জাস্ট বিকজ ওইটা আহ, নাই। তো এই মার্কেটটা কিন্তু পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ইন্ডিয়া, নেপাল, ইভেন দেখা যাচ্ছে এখন ভালো মশলা সার্ভিস দিচ্ছে আমাদের শ্রীলঙ্কা। তো এরা কিন্তু এটা ব্যবহার করে যাচ্ছে, পুরো কাজে লাগাচ্ছে। আপনারা হয়তো অনেকে জানেন না, সার্চ করে দেখবেন যে এমডিএইচ নামে একটা কোম্পানি আছে ইন্ডিয়ান, তারা প্রায় প্রতি বছর 40 থেকে 50 বিলিয়ন ডলারের মশলার বাজার করে। অনেক বড় বাজার তো। বড় বাজার। ন্যাশনাল একটা কোম্পানি আছে, তারা কিন্তু 30 থেকে 35 বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে নিচ্ছে। পাশাপাশি শান একটা কোম্পানি আছে, হ্যাঁ, এটা পাকিস্তানের, এদের বাজারও কিন্তু 50 বিলিয়নের উপরে। আমাদের দেশে একটু রাঁধুনি আমরা ভালো দেখতে পাই। করছে একমাত্র রাঁধুনি, প্রাণ, তারপরে আমাদের বসুন্ধরা, আকিজ সহ এলিন ফুড, বিভিন্ন মানুষ কিন্তু মশলাটারে প্রমোট করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিশেষ কিছু কারণে কিন্তু তারা ভালো মার্কেট নিতে পারছে না। এটা সেই বিশেষ কারণটা কি? বিশেষ কারণ হলো আমাদের দেশের এনভায়রনমেন্টে যে ধরনের সাপোর্ট সরকার থেকে পাওয়া দরকার, সেই সাপোর্টটা কিন্তু কেউ পাচ্ছে না, আর নিজস্ব প্রচেষ্টায় এটা করাও কিন্তু মুশকিল। যার জন্য আমাদের দেশীয় পণ্য আমরা সরবরাহ করে আমরা কাস্টমারের চাহিদা পূরণ করতে পারছি না, আমাদের অন্যদের উপর নির্ভরশীল হচ্ছে। আমরা যারা বিশেষ করে শেফ বা হোটেল রেস্টুরেন্টের মুখে আছি, মশলা বাদে কিন্তু আমাদের কোনো রান্না হয় না। মশলাটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। আর মশলার সাথে সাথে আরেকটা বড় ইম্পর্টেন্ট হলো, সেটা হলো রাইস, চাউল। এই চাইলটা আমাদের দেশের অনলি কালো জিরা রাইস বাদে কোনোটা দিয়ে কিন্তু বিরিয়ানি হয় না বা ভালো পোলাও হয় না। আর যেটা দিয়ে হয় সেটা হলো বাসমতি রাইস, আর বাসমতি রাইসটা কিন্তু আমাদের সরবরাহ করতে হয় পাকিস্তান অথবা ইন্ডিয়া থেকে। তো আমাদের নিজস্ব কোয়ালিটির আছে হচ্ছে কালিজিরা। অনলি কালো জিরা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট, কালো জিরা বা চিনি গুঁড়া যেটাই বলি না কেন। ডিফারেন্সটা কি কালিজিরা চিনি, কালোজিরা চিনি? কালো জিরা এবং চিনি গুঁড়ার ভিতরে পার্থক্য আছে। কালো জিরা হলো একটা কালো রাইস থেকে, ধান থেকে এটা তৈরি করা হয়, সুগন্ধি একটা ধান, এটা যুগ যুগ ধরে আমাদের দেশে আছে। আর চিনি গুঁড়াটা এটা হলো একটু সাদা, একটু পরিমাণ ছোট হয় চালটা, তবে তুলনামূলক কালো জিরার চেয়ে একটু গ্রানটা কম হয়, অ্যারোমেটিকটা একটু কম আছে চিনি গুঁড়াতে, কিন্তু কালো জিরাতে গ্রান এবং টেস্টটা একটু ভিন্ন এবং ফলনে কম হয়, যার জন্য কালো জিরার সরবরাহটা কম। সরবরাহ কম হওয়ার কারণে কি দাম একটু বেশি? দামও বেশি, কারণ চাষিরা এটা চাষ করতে চায় না, কারণ লাভবান হয় না। এক বিঘা জমিতে চিনি গুঁড়া যদি 15 মন হয়, কালো জিরা হয় 9 মন বা 10 মন, তো সেই জন্য লাভ হয় না। সেক্ষেত্রে এখানে একটা বড় সমস্যা। আরেকটা হলো অন্যান্য ধান চাষ করলে কিন্তু সেই একই জমিতে 20 থেকে 25 মন পাচ্ছে, আরো বেশি পয়সা পাচ্ছে। তো আরেকটা ব্যাপার যেটা শেষ করার মানে এই বিষয়টা তো জানা যাওয়ার আগে অন্য বিষয়, সেটি হচ্ছে যে এই আপনি যে এই মানসম্পন্ন মশলা এবং চাউলের ব্যাপারটা
যে উত্তর আমেরিকাতে এটার বাজারটা কি পরিমাণ হতে পারে বলে আপনার ধারণা? কারণ আপনার যদি আমি মনে sustainable করি profit এটা না থাকে- হলো আমাদের এই মশলাটা হলো অনেক বড় বাজার। কারণ আপনি চিন্তা করেন রেস্টুরেন্ট, আমাদের শুধুমাত্র বাংলাদেশি রেস্টুরেন্ট না, বিদেশি বা অন্যান্য দেশি সব ইয়েতেই কিন্তু স্পাইসি ব্যবহার হয়। হয়তো স্পাইসি ভেরিয়েশনটা আলাদা, হুম, আমরা যে ধরনের স্পাইসি, কিন্তু কিছু বেসিক স্পাইসি আছে যেগুলো সবাই ব্যবহার করে, যেমন কার্ডমন, সিনামন, তারপরে ক্লভস, কিউমিন, কোরিয়ান্ডার, এটা কিন্তু বেসিক, এটা বেশ। সবাই ব্যবহার করে। ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, এগুলো কিন্তু আমাদের আছে, স্টার আনিস, জয়ফল, জয়ত্রী, যেটা হলো নাটমেগ, মিস। হুম, তো এগুলো দেখা যাচ্ছে বেসিক একটা মশলা। এর বাইরেও কিন্তু নিজস্ব কিছু কিছু মশলা সবাই ব্যবহার করে, চিপলি বলেন বা দেখা যাচ্ছে আলাদা যে বেরি বেরি হুম। অনেক ধরনের মরিচও আছে, সেগুলো কিন্তু স্পাইসি হিসেবে ব্যবহার করে। মেক্সিকান কিছু মশলা আছে, তারপরে আপনার ডমিনিকান কিছু মশলা ডমিনিকান আছে, মশলা আছে। তারপরে লুইজিয়ানা কিছু হন্ডুরাসের মশলা আছে। মশলা পাওয়া যায়। জি জি। তারপরে আমাদের এই যে বিশেষ করে আহ, ইয়ে এটা হলো আমরা গোয়েতেমালা, গোয়েতেমালায় কিন্তু খুব ভালো ধরনের মশলা চাষ হয়। গুয়াতেমালাতে জি, এটা তো গোয়েতেমালার ইলাচ সবচেয়ে বেস্ট ইলাচ। আমাদের এলাচি। আমেরিকাতে কিন্তু কিছু আমেরিকান অ্যালমন্ড সারা পৃথিবীর সেরা। আলমন্ড, হ্যাঁ। হ্যাঁ, তো আবার এলাচি দেখা হচ্ছে যাচ্ছে গুয়াতেমালার। কার্ডামন, আমরা এই যেটা যে এটা দারচিনি। দারুচিনিটা সবচেয়ে ভালো হলো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার পরে ইন্ডিয়া, বাংলাদেশ বা আদার্স কিছু, ইজিপ্টেও ভালো দারুচিনি আসে। ক্লোভস যেটা, ক্লভসটা হলো ইন্ডিয়া, স্পেন, তারপরে আপনার তার্কিস, ভিয়েতনাম, সব ও, জায়গাতেই এগুলো আছে। তার মোটামুটি একটা ভালো বাজার আছে বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের মশলা। মার্কেট সহ সারা পৃথিবীতে এর একটা ভালো বাজার আছে। আর বিশেষ করে যারা শেফ, তাদের নিজস্ব, প্রত্যেকটা শেফের কিন্তু নিজস্ব কিছু মশলা আছে। সেই হিসাবে আমি আমার নিজস্ব কিছু মশলা আমি তৈরি করছি। কারণ আমার ফুডটা যদি দীর্ঘমেয়াদী করতে হয়, আমি যদি অ্যাজ এ শেফ হিসেবে মানুষের মাঝে দীর্ঘদিন থাকতে চাই, তা এমন কিছু করতে হবে হুম, যেটার মাধ্যমে আমি টিকে থাকবো। হুম। শুধুমাত্র আমি রেস্টুরেন্টে রান্না করলাম, একটা সাডেন টাইমে কিন্তু আমি রান্না করতে পারবো না, সারা জীবন কিন্তু কেউ রাঁধে না। কিন্তু আমি চেষ্টা করছি যে সারা জীবন যেন রান্না করাইতে পারি, সেই কাজটাই আমি করার চেষ্টা করছি। এই জন্য আমি কিছু নিজস্ব মশলা এবং কিছু রেশিও তৈরি করছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে আমার একটা কুলিনারি আর্ট সেন্টার, অর্থাৎ ট্রেনিং সেন্টার আছে, শেফ ট্রেনিং সেন্টার। সেখান থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট এখন শেফ হচ্ছে, এবং তারা প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। এটাও কিন্তু আমার একটা আমার ক্যারিয়ারের আরেকটা। এখন এই ক্যারিয়ারের একটা বেশ ভালো একটা টার্ন নিয়েছে নিউ ইয়র্কের যে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, প্রায় 5টা এক সময় আমরা জানতাম, সেখান থেকে এখন কমতে কমতে জ্যাকসনেরটাও এসেছে। শোনা যাচ্ছে যে আপনি কিছুদিনের জন্য এই শেফ হিসাবে একটু অবসর বলা যায় যেটা, অথবা কিছুদিনের জন্য রেস্টেও কেউ কেউ বলেন। আপনি নিজেও বলেছেন যে আপনি কিছুদিনের জন্য এই রান্না বান্না থেকে একটু দূরে থেকে রান্না বান্না বিষয়গুলোকে আগে ফিক্স করতে চান। যে রেস্টুরেন্ট গুলো কেন ছেড়ে দিচ্ছেন? আসলে রেস্টুরেন্ট, আমি যেটা অনেস্টলি স্পিকিং, নিজে দেখা যাচ্ছে সাথে থেকে কাজ করা, মানে কোয়ালিটি কন্ট্রোল করা এবং অন্যের উপর নির্ভর করে করা, দুয়ের ভিতর অনেক পার্থক্য আছে। তো আমি আসলে রেস্টুরেন্টগুলো সব ম্যানেজমেন্টে দিয়ে দিচ্ছি, যেখানেই আছে সব দেখবেন যে হয়তো নাম চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের শেফ, খাবারের মেনু, কোনো কিছুই কিন্তু আমরা চেঞ্জ করি না। সবার সাথেই আমার কিন্তু একটা কানেক্টিং আছে। শুধুমাত্র আমার রেস্টুরেন্ট না, আমি চাচ্ছি যে বাংলাদেশে যত রেস্টুরেন্ট আছে তাদের সাথে একটা মধুর কানেক্ট করা, এবং তাদের সাথে যোগসূত্রে আমি তাদের কিচেন ফিক্স, তাদের কিচেনের মশলা, রাইস এবং তাদের শেফদের ট্রেনিং করাই, রেস্টুরেন্ট সংক্রান্ত মানে দেখা যাচ্ছে কনসাল্টিং যেটা, কনসালটেন্টই আমি করতে চাই, যাতে করে শুধুমাত্র আমাদের বাংলাদেশি ফুড নিজেরা না, আমরা সবাই মিলে যেন বাংলাদেশি ফুডটাকে প্রমোট করতে পারি এবং বিশ্বের দরবারে তুলে ধরতে পারি যে বাংলাদেশি ফুডের একটা ঐতিহ্য আছে।
এটার কিন্তু ধারাবাহিকতা শুরু হয়েছে এবং আমাদের বিরিয়ানি ইন্ডিয়ান বা অন্যান্য দেশিদের বিরিয়ানির চেয়েও যে পার্থক্য, আমাদের কারি আইটেম এটা কিন্তু আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমাদের স্ট্রিট ফুড, যে ফুচকা, চটপটি, ঝালমুড়ি যেটাই বলেন না কেন, এটাও কিন্তু অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট, এটাও কিন্তু আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। ব্র্যান্ড হিসেবে খলিল বিরিয়ানির যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা যে আপনি এস্টাবলিশ করেছিলেন, সেই ব্র্যান্ডটা কি বাজারে চালু থাকা কিংবা ফিরে আসা কিংবা কোনো পর্যায়ে এটা টিকে থাকা, এই ব্যাপারটা দিয়ে যদি একটু বলেন। অবশ্যই আমি কিন্তু এটা ফ্রাঞ্চাইজ করছি, আর ফ্রাঞ্চাইজের মূল উদ্দেশ্যই হলো কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্ট সরবরাহ করা। আমরা কিন্তু এটা অব্যাহত রাখছি। আপনারা যেটা দেখছেন সাময়িক, যেটা ক্লোজ, এটা ক্লোজ না, এটা ফিক্স। এটা কামিং সুন, সব জায়গাতেই আমরা দেখা যাচ্ছে ফিক্স করে নতুন ভাবে আসতেছি এবং খুব অর্গানাইজ ভাবে আসতেছি, যেটার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি না, আমরা পৃথিবীর বিভিন্ন কমিউনিটিতে সার্ভিস দিতে পারবো, সেই লক্ষ্যই কিন্তু আমরা কাজ করছি। এবং শুধুমাত্র আমি এখন একক খলিল না, আমার সঙ্গে বড় টিমও কাজ করছে, যারা এই বিষয়ে অভিজ্ঞ। এই ধরনের একটা টিম আমরা অলরেডি কানেক্ট করেছি আমাদের সাথে। আমরা টিম মেম্বার যারা আছি সবাই মিলেই কিন্তু খলিল ফুডটাকে প্রমোট করার জন্য কাজ করে যাচ্ছি। এখন আমরা খলিল ফুডস কে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। খলিল ফুড, খলিল গ্রুপকে আমরা প্রমোট করে একটা অবস্থান তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যাই হোক, অনেক কথা বললাম। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শেফ নিউ ইয়র্কে অত্যন্ত সুপরিচিত শেফ ছিলেন, তিনি সুনাম কুড়িয়েছিলেন যথেষ্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে উনি রেস্টুরেন্ট কনসাল্টিং, অর্থাৎ রেস্টুরেন্টগুলো যাতে খাবারের মান সঠিক রাখতে পারে, খাবারের মানের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করতে পারে, সেই কাজটাতেই উনি মনোনিবেশ করেছেন, যেটাই বললেন। এবং আশা করি আপনারা সেই জিনিসটি বুঝতে পেরেছেন। এবং আপনারা শেফ খলিল রহমান সবশেষে যে কথাটি, যে মন্তব্যটি করেছেন, যে বাঙালি খাবার, বাংলাদেশের খাবারকে তিনি আরো পরিচিত করে চলতে চান সম্পর্কে যুক্তরাষ্ট্র, এবং সেই লক্ষ্যে মানসম্পন্ন খাবার প্রস্তুতের যে দুটি ইনগ্রেডিয়েন্টস, একটি চাল এবং আরেকটি মশলা, সেটির পিছনে তিনি সেটি যাতে আরো উন্নততর করা যায় সেই জন্য তিনি কাজ করছেন। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে। খলিল ভাই, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শককে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কমিউনিটির মাঝেই থাকতে পারি, আমার খাবার এবং আমার কাজ দিয়ে, সেটাই প্রত্যাশা থাকবে। সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ধন্যবাদ।